এটা হচ্ছে নতুন বোতলে পুরনো মদ। বোতলটা হচ্ছে স্বাধীনতোত্তর ভারত, সেখানে একটা নতুন বোতল তৈরি করা হয়েছে পশ্চিমবাংলায়। মদটা হচ্ছে 1923 সালের গুন্ডা অ্যাক্ট, ক্যালকাটা গুন্ডা অ্যাক্ট 1923। যা ইংরেজরা যেভাবে চালিয়েছে তার থেকে খারাপ বিজেপি, কারণ ইংরেজদের সময় একটা সরকার বলে একটা ব্যাপার ছিল, বিজেপি তো আদা নিচ্ছে আকর বাকরের মতন কাজ করছে। 1922 সালে চৌরি চৌরা গান্ধীজির আন্দোলন তুলে নেওয়া 23-এ, যাতে করে আন্দোলন না দানা বাঁধতে পারে তার জন্য ব্রিটিশের ক্যালকাটা গুন্ডা অ্যাক্ট তৈরি করা। আমাদের যা প্রচলিত ফৌজদারি আইন, সেই আইনে কোনো জায়গাতেই বলা হয় না কে সমাজ বিরোধী। সমাজ বিরোধী কথাটা কিন্তু আইনের কথা নয়। আইনের কথা হচ্ছে অফেন্ডার, অ্যাকিউজড, হ্যাবিচুয়াল অফেন্ডার। তাহলে যেখানে হ্যাবিচুয়াল অফেন্ডারদের জন্য আইন আছে, যদি কেউ বারবার কেউ কিছু কমিট করেন, তাহলে যেখানে আইন আছে, নতুন করে তো আইনের কোনো প্রয়োজন নেই। ন্যাশনাল ইন্টারেস্টে আইন শৃঙ্খলাজনিত কোনো আইন কি রাজ্যের বিধানসভা বানাতে পারে? এই ইংরেজরা অনেকগুলো বিষয় নিজেরা করেছিল আর কয়েকটা হাওয়া দিয়েছিল। হাওয়া দিয়ে তৈরি করেছিল হচ্ছে এই 1925 সালের বিজয়া দশমীর দিন দালালদের দিয়ে সংগঠন তৈরি করে দিল, এখানে তার নাম RSS। ইংরেজদের দালাল যারা ছিল, যারা ভাগাভাগি রাজনীতিতে বিশ্বাস করত, আর কমিউনিস্ট আন্দোলনকে দমন করার জন্য তারা এই ধরনের আইনগুলি তখন এনেছিল। ন্যাশনাল ইন্টারেস্টে যদি কোনো আইন বানাতে হয়, তাহলে সেই আইনটা বানাতে হবে পার্লামেন্ট। আপনার এত কিছু হচ্ছে, আপনার প্রধানমন্ত্রীর হাঁটুর জোর নেই যে গিয়ে আমেরিকার বিরুদ্ধে দুটো কথা বলেন। স্যার, গুন্ডা দমন আইন প্রচলন হলো এই পশ্চিমবঙ্গে, বলা চলে লাগু হলো, ঠিক কি এটা? দেখুন, এটা হচ্ছে নতুন বোতলে পুরনো মদ। বোতলটা হচ্ছে স্বাধীনতোত্তর ভারত, সেখানে একটা নতুন বোতল তৈরি করা হয়েছে পশ্চিমবাংলায়। মদটা হচ্ছে 1923 সালের গুন্ডা অ্যাক্ট, ক্যালকাটা গুন্ডা অ্যাক্ট 1923। তৈরি হয়েছিল অসহযোগ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন। 1921 সালে আমাদের কংগ্রেসের অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজ্যের দাবি হযরত মোহানির, এবং 1922 সালে চৌরি চৌরা গান্ধীজির আন্দোলন তুলে নেওয়া 23-এ, যাতে করে আন্দোলন না দানা বাঁধতে পারে তার জন্য ব্রিটিশের ক্যালকাটা গুন্ডা অ্যাক্ট তৈরি করা। রাওলাট আইন একই রকমের প্রভিশন সেই সব কটা আইনগুলিতে আছে। কেন আমরা এটার জন্য বিব্রত? এখানে গুন্ডার যে সংজ্ঞা দেওয়া আছে, অ্যান্টি সোশ্যাল এলিমেন্টের যে সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাটা খুব ভেগ। কেন ভেগ? এই সংজ্ঞায় নির্দিষ্ট করা নেই যে কাকে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট বলা হবে। আমাদের যা প্রচলিত ফৌজদারি আইন, সেই আইনে কোনো জায়গাতেই বলা হয় না কে সমাজ বিরোধী। সমাজ বিরোধী কথাটা কিন্তু আইনের কথা নয়। আইনের কথা হচ্ছে অফেন্ডার, অ্যাকিউজড, হ্যাবিচুয়াল অফেন্ডার। তাহলে যেখানে হ্যাবিচুয়াল অফেন্ডারদের জন্য আইন আছে, যদি কেউ বারবার কেউ কিছু কমিট করেন, তাহলে যেখানে আইন আছে, নতুন করে তো আইনের কোনো প্রয়োজন নেই। সিম্পল। দ্বিতীয়ত, যে কথা বলা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টে দরকার, ন্যাশনাল ইন্টারেস্টে আইন শৃঙ্খলাজনিত কোনো আইন কি রাজ্যের বিধানসভা বানাতে পারে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। রাজ্য বিধানসভার সেই ক্ষমতা নেই। ন্যাশনাল ইন্টারেস্টে যদি কোনো আইন বানাতে হয়, তাহলে সেই আইনটা বানাতে হবে পার্লামেন্টকে। 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে এই আইনের মধ্যে দিয়ে আমাদের যে রিপ্রেজেন্টেশন, মানে আইনজীবীর দ্বারা রিপ্রেজেন্টেড হওয়ার যে অধিকার, সেই অধিকারটাকেও কারা হয়েছে, এবং পুরোটাই একটা প্রিভেন্টিভ ডিটেনশন, মানে একটা সম্ভাবনার মধ্যে দিয়ে, ইনপ্রবাবিলিটি, একটা অফেন্স হতে পারে, এইরকম একটা কথা বলে বলা হচ্ছে যে এটা এইভাবে, মানে এটাকে গুন্ডা দমন আইনে। মানে স্যার, কোথাও গিয়ে কি মনে হচ্ছে না বিরোধীদের কণ্ঠস্বর দাবি দেওয়া? আমি তো প্রথম থেকেই বললাম নতুন বোতল পুরনো মদ। ফলে আমরা জানি, আমি উদাহরণ দিতে পারি, যখন এই 1923-এর গুন্ডা অ্যাক্ট আসছে, বা ওই সময় যে সমস্ত আইন টানুন আসছে, সেই সময় ওই সুকুমার রায়ের কবিতা ছিল, ভয় পেও না তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মানে বিরোধী রাজনীতিকে যদি দাবিয়ে রাখতে হয়, তাহলে তো মনে রাখতে হবে গণতন্ত্র নেই। আর আমাদের দেশে যাদেরকে টার্গেট করে শুভেন্দুবাবু কালকে বলে দিয়েছেন, হি ইজ অনেস্ট সেই জায়গা থেকে, যে তিনি তার উদ্দেশ্য বলেছেন যে কমিউনিস্ট হারমাদ এবং তৃণমূলের গুন্ডা, তাদেরকে মারবার জন্য।
দমন করবার জন্য। আমি বলি কমিউনিস্টরা তৃণমূলের গুন্ডাদের কী হবে আমি জানি না, কমিউনিস্ট পার্টি এইরকম জন্মলগ্ন থেকে সহ্য করে আসছে। মিরাট ষড়যন্ত্র মামলা যখন হয়েছিল সেই মামলাতে কোনো অফেন্স ছিল না, কিন্তু শুধুমাত্র সেই মামলায় বিচারাধীন ছিল হচ্ছে কতগুলো প্যাম্পলেট, কতগুলো বই, কতগুলো বক্তৃতা। এবং আপনারা যারা মুজাফফর আহমেদের নাম শুনেছেন, ভারতবর্ষে এখন তো বিপ্লবীদের নাম একটু মানুষ কম জানেন, এখন পোকা টোকাদের নাম বেশি লোকে শুনছে। বিপ্লবী মুজাফফর আহমেদ তিনি স্বাধীনতার জন্য, পূর্ণ স্বরাজের জন্য, শ্রমজীবী মানুষের ঐক্যকে গঠন করার জন্য তিনি যখন প্রচেষ্টা করছেন, সেই সময় দাঁড়িয়ে মুজাফফর আহমেদ একটি বক্তৃতা করেছিলেন মিরাট ষড়যন্ত্র মামলার একজন আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড়িয়ে। এই কাঠগড়া থেকে উনি যে বক্তৃতাটা করেছিলেন আদালতে, সেটাই ভবিষ্যৎ ভারতের গরিব মানুষের লড়াই, ঐক্যবদ্ধ লড়াইয়ের ম্যানিফেস্টো হয়ে আছে। এবং সেখানেই তিনি বলেছিলেন, ওটা তো মতাদর্শের বিরুদ্ধে ট্রায়াল করেছিল ইংরেজরা। যে সময় সোভিয়েত বিপ্লবের পর যখন ভারতে কমিউনিস্ট পার্টি গড়ে উঠছে, ট্রেড ইউনিয়ন আন্দোলন, শ্রমজীবীদের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন, কৃষক আন্দোলন, এগুলো যখন গড়ে উঠবার সময়টা তৈরি হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে ইংরেজরা অনেকগুলো বিষয় নিজেরা করেছিল আর কয়েকটা হাওয়া দিয়েছিল। হাওয়া দিয়ে তৈরি করেছিল হচ্ছে এই 1925 সালের বিজয়া দশমীর দিন দালালদের দিয়ে সংগঠন তৈরি করে দিল, এখানে তার নাম আরএসএস। ইংরেজদের দালাল যারা ছিল, যারা ভাগাভাগি রাজনীতিতে বিশ্বাস করত, আর কমিউনিস্ট আন্দোলনকে দমন করার জন্য তারা এই ধরনের আইনগুলি তখন এনেছিল। এবং মিরাট ষড়যন্ত্র মামলায় তো কোনো অ্যাকশন ছিল না, শুধুমাত্র সম্ভাবনাতে একদম যাতে একদম অঙ্কুরে বিনাশ করা যায় কমিউনিজমকে, করতে পারেননি। সেদিনও হয়নি, আজও হবে না। কিন্তু দাদা সেই 1925 আর আজকে 2026, এই পুরো প্রায় 100 বছর কমিউনিস্টদের উপরই এত আক্রমণ কেন? কারণ কমিউনিস্টরাই গরিব মানুষের কথা বলে। আমাদের দেশের স্বাধীনতাত্তর ভারতের যদি ইতিহাস দেখেন, আজকে দেখলে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কমিউনিস্টের যে অ্যানালিসিস ছিল গোটা পরিস্থিতি সম্পর্কে, আজকে সেটাই প্রকৃত অর্থে দেখা যাচ্ছে। কে অপোজ করছে? হু ইজ দেয়ার ইন অপোজিশন গোটা দেশে? কমিউনিস্টরা ছাড়া, বামপন্থীরা ছাড়া। অর্ধেকের বেশি সিস্টেমকে মেনে নিল, অর্ধেকের বেশি তৃণমূল হয়ে বিজেপি হয়ে গেল, আর ওই মানে কিছু লোক এখনও পর্যন্ত রয়েছেন যারা মনে করছেন ধর্মনিরপেক্ষতা নিয়ে বাকিরা লড়বেন, তারা চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এটাও তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে একমাত্র কমিউনিস্ট পার্টি, বামপন্থী দলগুলি, তারাই অবস্থানে সঠিক জায়গায় থেকেছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনটা আসলে ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন। আর আজকে যারা ভারতের সরকার চালান বা তাদের যারা পদাঙ্ক অনুসারী, তাদের কাছে বক্তব্যটা যে সাম্রাজ্যবাদ খায় না মাথায় মাকে। মনে নেই 1-2-3 এগ্রিমেন্টের সময় প্রকাশ করাতে রাজ্যসাধ্য হয়ে যাচ্ছে, সিপিএমের রাজ্যসাধ্য হয়ে যাচ্ছে, সিপিএমকে ভোট দিয়ে কী হবে, এরা তো সরকারে যাবে না। সাম্রাজ্যবাদ খায় না মাথায় মাকে। এখন দেখুন সাম্রাজ্যবাদ খায় না মাথায় মাকে। আপনার এত কিছু হচ্ছে, আপনার প্রধানমন্ত্রীর হাঁটুর জোর নেই যে গিয়ে আমেরিকার বিরুদ্ধে দুটো কথা বলেন। এই যে তৃণমূল সরকারে আমরা দেখেছি আপনাদের উপর বারবার আক্রমণ আনা হয়েছে, বিজেপি সরকারের আমলেও প্রায় সেই রকম একটা পরিস্থিতি আসতে চলেছে আমরা দেখতে পাচ্ছি। এর থেকে খারাপ অবস্থা হবে। তৃণমূল সরকারের আমলে কী আক্রমণ দেখেছেন? বিজেপি সরকারের আমলে আক্রমণ হবে, কারণ এখন পুরোপুরি ফ্যাসিবাদী একটা রাজত্ব শুরু হয়ে গেছে। স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছেন? পদধ্বনি কি? স্বৈরাচার এসে গেছে, পদধ্বনি আবার কোথায়? যখন দেখা একটা ছোট বেলুনওয়ালাকে, খেলনাওয়ালাকে, প্যাটিসওয়ালাকে দড়ি বেঁধে গাছে বেঁধে মারা হয়, সামান্য হকারদেরকে বুলডোজার দিয়ে তুলে দেওয়া হয়, অ্যান্ড গভর্নমেন্ট ইজ প্রাউড অফ দ্যাট ফ্যাক্ট যে আমরা বুলডোজ করে দিয়েছি। যে গভর্নমেন্ট বুলডোজার নিয়ে গরিবের ঘর ভেঙে আনন্দ করতে পারে, রিজয়েস করতে পারে, তাহলে তাকে তো আমি আর খুব একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট বলতে পারবো না। দাদা কোথাও গিয়ে কি এই একটা শেষ প্রশ্ন আমার, যে বিজেপি এবং বিজেপির বর্তমান সরকার এবং সেই সময়কালীন ব্রিটিশ সরকার কোনো পার্থক্য পাচ্ছেন? আমি তো পাইনি পার্থক্য। আমার বক্তব্যটাই তো এই জায়গায় একই। যা ইংরেজরা যেভাবে চালিয়েছে তার থেকে খারাপ বিজেপি। কারণ ইংরেজদের সময় একটা সরকার বলে একটা ব্যাপার ছিল, বিজেপি তো আদানির চাকর বাকরের মতন কাজ করছে।